হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আমি কায়সার আহমেদ কঙ্কন আছি তোমাদের সাথেই। এই করোনা মহামারীতে আশা করি তোমরা সবাই ঘরে আছো, সুস্থ আছো এবং তোমাদের লেখাপড়াটিকে তোমরা নিয়মিতভাবে চালিয়ে যাচ্ছ। আজকের ভিডিওতে আমি তোমাদের নবম শ্রেণীর পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ তোমাদের দ্বিতীয় অধ্যায়ে যে মূল আলোচ্য বিষয় বা গতি, এগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। তাহলে চলো আমরা আমাদের আজকের আলোচনায় ফিরে যাই। গতি গতি বা মোশন এ সম্পর্কে আমাদের জানতে হলে আগে বুঝতে হবে যে গতি জিনিসটা কি। অর্থাৎ গতির আসল সংজ্ঞাটা আমাদেরকে বুঝতে হবে। তোমাদের পদার্থবিজ্ঞান বইতে দেয়া আছে যে কোনো কিছুর সময়ের সাথে যদি অবস্থানের পরিবর্তন ঘটে তাহলে আমরা সেটাকে গতি বলতে পারবো। অর্থাৎ তুমি বর্তমানে যে অবস্থায় দাঁড়িয়ে আছো, কিছু সময় পার হওয়ার পরে যদি তোমার সেই অবস্থানটার পরিবর্তন ঘটে, অর্থাৎ তুমি যদি সেখান থেকে সরে যাও, তাহলেই সেক্ষেত্রে তোমার গতি হবে। অথবা যদি তুমি না সরে যাও, সেক্ষেত্রে তোমার স্থিতিশীল অবস্থা বজায় থাকবে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনটাই হলো গতি, আর অবস্থানের পরিবর্তন না হলে সেটা হলো স্থিতি। এখন আমরা জানবো অবস্থান জিনিসটা কি। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে তোমার বাড়ি কোথায়, তুমি হয়তোবা বলবে মাদারীপুরে বা বিভিন্ন একটা যে কোনো একটা ডিস্ট্রিক্টের নাম বলবে, কিন্তু এর দ্বারা কি তুমি তোমার বাড়ির অবস্থানটি সঠিকভাবে বলতে পারলে? আসলে না। সঠিকভাবে যদি তোমার অবস্থানটি বলতে হয় তাহলে তোমাকে অবশ্যই বলতে হবে যে কোন দিক দিয়ে যেতে হবে, কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে, কতটুকু সরতে হবে বা সরণ হবে, সেগুলো সব কিছুই ব্যাখ্যা করাই হলো তোমার অবস্থান বা তোমার অবস্থানটি সঠিকভাবে নির্দেশ করবে। এখন আমরা সাধারণত গতিশীল কোনো বস্তুকে বিবেচনা করি একটি বস্তুকে স্থির ধরে। অর্থাৎ এমন একটি বিন্দুকে আমরা কল্পনা করি যে বিন্দুর সাপেক্ষে আমরা অবিরামভাবে ঘুরি। অর্থাৎ আমরা সবসময় ভেবে নেই যে একটা বিন্দু আমাদের সামনে স্থির আছে এবং সেই বিন্দুটাকে কেন্দ্র করেই আমরা ঘুরছি, একে আমরা মনে মনে গতি হিসেবে ধরে নিই। কিন্তু শিক্ষার্থীবৃন্দরা, তোমাদেরকে জানতে হবে যে পৃথিবীতে কিন্তু কোনো কিছুই স্থির নয়। অর্থাৎ আমরা সবাই জানি যে পৃথিবীটা অবিরামভাবেই সূর্যের চারদিকে ঘুরছে। যেহেতু পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, তার মানে পৃথিবী স্থির নয়, অর্থাৎ এর ভিতরকার কোনো বস্তুই প্রকৃতপক্ষে স্থির নয়। তাই আমরা কোনো বস্তুকেই প্রকৃতপক্ষে স্থির ধরে নিয়ে আমাদের নিজেদেরকে গতিশীল বলতে পারবো না। আবার এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, যেহেতু সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরে, অর্থাৎ তার মানে কি সূর্যকে আমরা স্থির বস্তু ধরে নিতে পারি? কিন্তু না শিক্ষার্থীবৃন্দরা, সূর্যটাও কিন্তু আমাদের এই গ্যালাক্সিকে কেন্দ্র করে ঘুরছে, তাই সূর্যকেও আমরা স্থির ধরে নিতে পারবো না। অর্থাৎ আমরা প্রসঙ্গ কোনো বিন্দুকেই স্থির ধরে নিতে পারবো না। তাই আমরা বলতে পারি যে পৃথিবীতে কোনো বস্তুই পরম স্থিতিশীল অবস্থায় নেই অথবা পরম গতিশীল অবস্থাতে নেই। এখন আমরা আলোচনা করব বিভিন্ন প্রকারের গতি নিয়ে। আমরা এতক্ষণ যে গতি নিয়ে আলোচনা করলাম, এই গতিরও কিন্তু অনেকগুলো ভাগ আছে, অর্থাৎ বিভিন্ন প্রকারের গতি আছে। যেমন সরলরৈখিক গতি বা সোজা গতি, বাঁকা গতি বা ঘূর্ণন গতি, এগুলো অনেকগুলোই ভাগ আছে। আজকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আমরা প্রথমে সরলরৈখিক গতি সম্পর্কে আলোচনা করি। সরলরৈখিক গতি, যে গতি সরলরেখা বরাবর চলে, অর্থাৎ যে গতি সরলরেখা বরাবর সম্পন্ন হয় তাকে আমরা সরলরৈখিক গতি বলতে পারি। গতির সবচেয়ে সহজ উদাহরণ এবং সবচেয়ে সহজ দিকটি কিন্তু সরলরৈখিক গতি। অর্থাৎ আমরা যদি কোনো একটি বস্তুকে একটি সরলরেখা বরাবর বা সোজা যদি ছেড়ে দিই, তাহলে কিন্তু বস্তুটি সোজা সরল পথেই চলতে থাকবে, অর্থাৎ সোজা যেতে থাকবে, সে ডানেও যাবে না বাঁয়েও যাবে না। একে আমরা সরলরৈখিক গতি বলতে পারি। এখন আমরা জানব ঘূর্ণন গতি সম্পর্কে। ঘূর্ণন গতি বলতে কিন্তু শিক্ষার্থীবৃন্দরা তোমরা ইতিমধ্যে বুঝতে পারছো যে যে গতিটা ঘুরে ঘুরে সম্পূর্ণ হয়। অর্থাৎ যে গতিটা সম্পূর্ণর জন্য ঘুরতে হয়, সম্পূর্ণ করার জন্য ঘুরতে হয়। এখন এর একটি নির্দিষ্ট সংজ্ঞা হলো যে কোনো বস্তু যদি তার সকল বিন্দু যদি সমদূরত্বে ঘুরতে থাকে, অর্থাৎ একটি বিন্দুকে কেন্দ্র করে যদি তাদের ঘোরার যে দূরত্বটা সেটা যদি সবসময় সমানই থাকে, তখনই সেটাকে আমরা ঘূর্ণন গতি বলতে পারবো। ধরা যাক একটি ফ্যান,
এই ফ্যানটি কিন্তু তার বিন্দুটাকে কেন্দ্র করে সম দূরত্বে ঘুরছে, অর্থাৎ এই যে তার মূল বিন্দু, এই বিন্দুটাকে কেন্দ্র করে কিন্তু তার পাখাগুলোর দূরত্ব অলওয়েজ সমানই থাকছে, কখনো তাদের দূরত্বের পার্থক্য ঘটছে না। অর্থাৎ ফ্যানটি এদিকেও চলে যাচ্ছে না, এদিকেও চলে যাচ্ছে না, সে স্থির দাঁড়িয়ে তার নির্দিষ্ট পথে ঘুরছে, তার দূরত্বে কোনো পার্থক্য ঘটেনি। এখন শিক্ষার্থীবৃন্দরা, ঘূর্ণন গতির সবচেয়ে মজাদার উদাহরণ কিন্তু চাঁদ। চাঁদ চাঁদ কিন্তু পৃথিবীর সাথে কোনো সুতা বা কোনো দড়ির মাধ্যমে আটকে নেই, এটি পৃথিবীকে কেন্দ্র করে কিন্তু অবিরামভাবেই ঘুরছে। যেমন ধরা যাক, এটাকে আমরা ধরলাম পৃথিবী বা আর্থ, এটাকে ধরলাম চাঁদ বা মুন। এই চাঁদ কিন্তু পৃথিবীকে কেন্দ্র করে অবিরামভাবেই ঘুরছে, কিন্তু এই ঘূর্ণনের ফলে এই চাঁদ পৃথিবীর দিকেও চলে আসছে না, আবার পৃথিবী থেকে অনেক দূরেও সরে যাচ্ছে না। অর্থাৎ চাঁদ থেকে পৃথিবীর যে দূরত্ব, সেই দূরত্বটা সবসময় সমান থাকছে। এজন্যই চাঁদকেও ঘূর্ণন গতির উদাহরণ হিসেবে ধরা যায়। এখন শিক্ষার্থীবৃন্দরা, চলো তাহলে আমরা চলন গতি সম্পর্কে জেনে আসি। চলন গতি চলন গতি হলো এমন একটি গতি, যেই গতি সম্পন্ন হওয়ার জন্য বিন্দুর সকল কণা একসাথে একই দিকে চলতে হবে, অর্থাৎ সরল পথে চলতে হবে। চলন গতি কিন্তু সরলরৈখিক গতিরই একটি উদাহরণ বলা চলে, কিন্তু তোমাদের সবসময় মনে রাখতে হবে চলন গতিটা যে সবসময় সোজা পথেই সম্পন্ন হবে এরকম কোনো বিষয় না। চলন গতির হতে হলে অবশ্যই এর মাঝে সমান সময়ে সকল বিন্দু একই দিকে যাবে, সেটা সে বেঁকেও যেতে পারে অথবা সোজাও যেতে পারে। অর্থাৎ এটি যে সবসময় সরল পথে যাবে তার কোনো ফ্যাক্টর না আর কি, তাকে আমরা নির্দিষ্ট করে বলতে পারি না। এখন আমরা জানবো পর্যায়বৃত্ত গতি সম্পর্কে। পর্যায়বৃত্ত গতি, কোনো বস্তুর গতি যদি এমন হয় যে এটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একই সময় পর পর একই দিকে ঘুরে, তখন তাকে কিন্তু আমরা পর্যায়বৃত্ত গতি বলতে পারি। যেমন আমাদের হৃৎপিণ্ডটা কিন্তু একটি নির্দিষ্ট সময় পর পর তার সমান হারে একই দিক থেকে একই অবস্থানে থেকে স্পন্দিত হচ্ছে বা ঘুরছে, এজন্য আমরা একে পর্যায়বৃত্ত গতি হিসেবে বলতে পারি। তাহলে শিক্ষার্থীবৃন্দরা, এখন আমরা জানবো সরল স্পন্দন গতি সম্পর্কে। সরল স্পন্দন গতি হলো পর্যায়বৃত্ত গতিরই একটি বিশেষ উদাহরণ বা বিশেষ ধরনের গতির। এই সরল স্পন্দন গতির ক্ষেত্রে দুই পাশে একটি বস্তু গতিশীল অবস্থায় থাকে, অর্থাৎ একটি বস্তুকে যদি টেনে ছেড়ে দেওয়া হয়, তখন এই বস্তুটি চলতে চলতে তার সর্বোচ্চ বিন্দুতে গিয়ে যখন পৌঁছাবে, সে পুনরায় আবার আগের গতি কমতে কমতে আগের অবস্থানে ফিরে আসবে। একেই আমরা সরল স্পন্দন গতি বলতে পারি। যেমন উদাহরণ হিসেবে দোলনাকে ধরা যায়, দোলনাকে যখন আমরা টেনে ছেড়ে দেই, তখন কিন্তু দোলনাটি সোজা চলে যায়, যাওয়ার ফলে সে গতি বাড়তে বাড়তে যখন তার সর্বোচ্চ বিন্দুতে পৌঁছে যায়, তখন সে আবার পুনরায় গতি কমতে কমতে আগের অবস্থানে ফিরে আসে। এজন্য আমরা একে সরল স্পন্দন গতি হিসেবে জেনে থাকি। এখন শিক্ষার্থীবৃন্দরা, আমরা বিভিন্ন প্রকারের গতি সম্পর্কে জানলাম, তাহলে চলো এখন আমরা দূরত্ব ও সরণ সম্পর্কে একটু জেনে আসি। দূরত্ব ও সরণ। দূরত্ব দূরত্ব বলতে আমরা কি বোঝাই? আমার থেকে অন্য একটি বস্তুর অবস্থান বা অন্য একটি বস্তু কতটুকু দূরে রয়েছে, সেটাকেই কিন্তু আমরা দূরত্ব বলে থাকি। এখন তাহলে আমরা প্রশ্ন জাগতে পারে যে সরণ কি? তাহলে সরণ সরণ নির্ণয় করার জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই বুঝতে হবে যে আমাদের অবস্থানটা কোন দিকে সরে গিয়েছে বা কোন দিকে আমাদের দূরত্বটা আমরা কোন দিকে অতিক্রম করেছি। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে দূরত্ব যেহেতু শুধুমাত্র মান দিয়ে নির্ণয় করা যায়, কিন্তু সরণের ক্ষেত্রে দিকেরও দরকার হয়, তাহলে এই দুটোকে কি কোনো রাশির দ্বারা ভাগ করা যায়? হ্যাঁ শিক্ষার্থীবৃন্দরা, অবশ্যই এই দূরত্ব ও সরণকে স্কেলার ও ভেক্টর রাশির ভিতরে আওতাভুক্ত করা হয়েছে। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে তাহলে স্কেলার ও ভেক্টর রাশি কি? স্কেলার রাশি হলো এমন রাশিগুলো যেগুলোর নির্ণয়ের জন্য কোনো মানের
দরকার হবে, কিন্তু কোনো দিকের দরকার হবে না। অর্থাৎ আমরা এই স্কেলার রাশিগুলো বের করার জন্য কোনো দিক ব্যবহার করব না। কিন্তু অপরদিকে ভেক্টর রাশিগুলো বের করার জন্য আমাদেরকে অবশ্যই এর দিকটিও দরকার হবে এবং এর মানটিও দরকার হবে। সেজন্যই আমরা বলতে পারি, যেহেতু দূরত্ব নির্ণয়ের জন্য আমাদের কোনো দিকের দরকার পড়ে না, শুধুমাত্র মান দিয়ে আমরা এটি বের করতে পারি, সেজন্য আমরা দূরত্বকে বলবো স্কেলার রাশি এবং সরণকে বলবো ভেক্টর রাশি। এখন শিক্ষার্থীবৃন্দরা, আমরা দূরত্ব ও সরণ সম্পর্কে জানলাম। এখন চলো তাহলে আমরা দ্রুতি ও বেগ সম্পর্কে একটু জেনে আসি। দ্রুতি ও বেগ। দ্রুতি দ্রুতি জিনিসটা কি? দ্রুতি হলো সময়ের সাথে যদি কোনো বস্তুর দূরত্বের পরিবর্তন ঘটে, অর্থাৎ ধরা যাক এখানে আমি দাঁড়িয়ে আছি, এখানে একটি টেবিল আছে, এই টেবিল থেকে আমার দূরত্বটি হলো 4 মিটার। এখন সময়ের সাথে সাথে যদি আমার এই দূরত্বটি পরিবর্তন হয়, অর্থাৎ আমি যদি টেবিলের দিকে এগিয়ে যাই বা টেবিলটি যদি আমার দিকে 1 মিটার এগিয়ে আসে, তাহলে কিন্তু আমার এর দূরত্বের পরিবর্তন ঘটলো। অর্থাৎ আমি এখানে কিছু পথ অতিক্রম করেছি বা আমার কিছু একটু দূরত্ব ঘটেছে, আর একেই কিন্তু আমরা দ্রুতি বলে থাকবো। অর্থাৎ দ্রুতি বলতে আমরা বুঝবো যদি সময়ের সাথে কোনো বস্তুর দূরত্বের পরিবর্তন ঘটে। তাহলে এখন আমরা জানবো বেগ সম্পর্কে। বেগ জিনিসটা কি? বেগ হলো সময়ের সাথে যদি বস্তুর সরণের পরিবর্তন ঘটে, অর্থাৎ ধরা যাক আগে উদাহরণটি, যে আমি এখানে দাঁড়িয়ে আছি, 4 মিটার দূরে একটি টেবিল আছে। এখন এই টেবিলটি যদি সময়ের সাথে সাথে পূর্ব দিকে 1 মিটার সরে আসে, বা আমি যদি পূর্ব দিকে 1 মিটার সরে যাই, তাহলেই কিন্তু আমার এখানে বেগ তৈরি হচ্ছে, অর্থাৎ সরণ ঘটছে। আর এই সরণের পরিবর্তনের হারটি সময়ের সাথে সাথে যেহেতু হচ্ছে, তাই আমরা একে বেগ বেগ বলবো। এখন এই দ্রুতি ও বেগেরও কিন্তু একটি নির্দিষ্ট মাত্রা আছে, যেই মাত্রা দ্বারা আমরা এই দ্রুতি ও বেগকে নির্দেশ করব। যেমন ধরা যায় দ্রুতির মাত্রা হলো, দ্রুতিকে আমরা ভি দ্বারা প্রকাশ করলাম, দ্রুতির মাত্রা হলো এলটি ইনভার্স 1। যেহেতু দ্রুতি ও বেগ দুটোই সমান, অর্থাৎ দূরত্ব ও সরণ কিন্তু আমরা জানি দুটোই সমান এবং দুটোর মাত্রাই হলো এল বা লেন্থ, সেক্ষেত্রে দ্রুতি ও বেগ দুটোর মাত্রাই সমান হবে। এখন তোমাদেরকে এই দ্রুতি ও বেগ নিয়ে একটু ম্যাথ বোঝাই। তোমাকে যদি বলে থাকে যে 20 সেকেন্ডে একটি বস্তু 100 মিটার দূরত্ব অতিক্রম করেছে, তাহলে এর দ্রুতি নির্ণয় করো। শিক্ষার্থীবৃন্দরা, ভালো করে মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু তোমার কোনো দিক বলে দেয়নি যে এটি কোন দিকে সরেছে। যেহেতু দিক বলে দেয়নি, তার মানে এখানে আমাদেরকে দ্রুতি বের করতে হবে, কারণ দিক যদি বলে দিত তাহলে আমরা সেখানে সরণ ঘটতো, আর সরণের পরিবর্তনটাই কিন্তু বেগ, তখন আমরা বেগ নির্ণয় করতাম। তাহলে চলো এখান থেকে আমরা দ্রুতি বের করি। দ্রুতি মানে আমরা কি জেনেছি একটু আগে? দ্রুতিকে ভি দ্বারা প্রকাশ করলাম। জেনেছি কি? সময়ের সাথে বস্তুর দূরত্বের পরিবর্তন, অর্থাৎ সময় বস্তুর দূরত্বের পরিবর্তন বাই সময়। তাহলে এখানে আমরা এই মানগুলো বসিয়ে দেই, দূরত্ব বাই সময়। দূরত্বকে আমরা কি এককে প্রকাশ করি? মিটার, মিটার স্কেলে প্রকাশ করি, তাই এখানে আমরা এম বসিয়ে দিলাম, এবং সময়কে সেকেন্ড দ্বারা প্রকাশ করি, তাই এস। তাহলে এর মান কি আসে? 50 মিটার বাই সেকেন্ড অর 50 ms ইনভার্স 1। এখান থেকে কিন্তু আমরা দ্রুতির এককটাও জানতে পারলাম, অর্থাৎ দ্রুতির একক কি হবে? দ্রুতির একক হবে ms ইনভার্স 1। তাহলে চলো আমরা বেগ নিয়েও একটি অঙ্ক করি।
যদি তোমাকে একটি প্রশ্নে এরকমভাবে বলে থাকে যে 20 সেকেন্ডেই একটি বস্তু পূর্ব দিকে বা কোনো নির্দিষ্ট দিকে 40 মিটার সরে গেছে, তাহলে এর বেগ নির্ণয় করো। এখানে অবশ্যই ফলো রাখবে যে এখানে কিন্তু তোমাদেরকে দিকটি নির্দেশ করে দিয়েছে, তাই এক্ষেত্রে আমরা বেগটি নির্ণয় করব। বেগকে ভি, বেগের ক্ষেত্রে কি বলেছি, বস্তুর সরণের পরিবর্তন, বস্তুর সরণের পরিবর্তন বা বস্তুর সরণ বাই সময়। বস্তুর সরণ ঘটেছে কতটুকু, 40 মিটার, সময় স্পেন্ড হয়েছে 20 সেকেন্ড, অর্থাৎ আমরা এটাকে বলতে পারি 2 ms ইনভার্স 1। এখান থেকেও কিন্তু আমরা জানতে পারলাম যে বেগের এককও সেম, অর্থাৎ বেগের এককও হবে ms ইনভার্স 1। তাহলে শিক্ষার্থীবৃন্দরা, আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যদি আমাদেরকে বেগ নির্ণয় করতে বলে, তাহলে আমরা অবশ্যই প্রশ্নের দিকে ফলো রাখবো যে সেখানে কি কোনো নির্দিষ্ট দিক বলে দিয়েছে কিনা। এখন আমরা বেগ ও দ্রুতি সম্পর্কে জানলাম, তাহলে চলো শিক্ষার্থীবৃন্দরা, এখন আমরা একটু ত্বরণ ও মন্দন সম্পর্কে জেনে আসি। ত্বরণ, ত্বরণ কাকে বলে? সময়ের সাথে সাথে যদি বস্তুর বেগের পরিবর্তন ঘটে, অর্থাৎ একটি বস্তু ধরো 2 ms ইনভার্স 1 বেগ নিয়ে চলছে, চলতে চলতে সে 2 সেকেন্ডে ছিল 2 ms ইনভার্স 1 এবং পরবর্তী সেকেন্ডে বা 4 সেকেন্ডে হয়ে গিয়েছে হলো 4 ms ইনভার্স 1, বা এরকমভাবে সে বা সময়ের সাথে সাথে সে তার বেগটিকে পরিবর্তন করছে। আর এই পরিবর্তনের হারটি কিন্তু হচ্ছে শিক্ষার্থীবৃন্দরা ত্বরণ। এই ত্বরণটিকে আমরা সবসময় এ দ্বারা প্রকাশ করে থাকি, সবসময় আমরা ত্বরণটিকে এ দ্বারা প্রকাশ করে থাকি। এখন আমরা জানবো মন্দন সম্পর্কে। মন্দন, মন্দন হলো যদি সময়ের সাথে সাথে বস্তুর বেগ বিপরীত দিকে ঘটে, অর্থাৎ বস্তুটি যদি সময়ের সাথে সাথে বেগগুলো সোজা না গিয়ে সে বিপরীত দিকে সরে আসে, অর্থাৎ তার বেগ যদি হ্রাস পেতে থাকে, ধরো আগে ছিল 2 সেকেন্ডে তার বেগ ছিল হলো 4 এবং পরবর্তী 4 সেকেন্ডে গিয়ে তার বেগ হয়ে গিয়েছে আবার 2, অর্থাৎ তার বেগের হ্রাস ঘটেছে, সেক্ষেত্রে কিন্তু আমরা সেটাকে মন্দন বলতে পারি। মন্দন মানে হলো ঋণাত্মক ত্বরণ। মন্দন মানে ঋণাত্মক ত্বরণ। এখন শিক্ষার্থীবৃন্দরা, তাহলে আমরা ত্বরণ ও মন্দন সম্পর্কে জানলাম। এখন এই ত্বরণেরও কিন্তু একটি নির্দিষ্ট মাত্রা আছে এবং মন্দনেরও একটি নির্দিষ্ট মাত্রা আছে। যেহেতু ত্বরণ ও মন্দন দুটোই সেম, অর্থাৎ দুটোরই বেগের পরিবর্তন ঘটে, একটা ধনাত্মক দিকে এবং একটা ঋণাত্মক দিকে, তাই এদের মাত্রাও হবে সেম, অর্থাৎ LT ইনভার্স 2। এখন এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এখানে LT ইনভার্স 2 হলো কেন? কারণ সময়টা কিন্তু প্রতি মুহূর্তেই পরিবর্তন হচ্ছে, অর্থাৎ সময় কিন্তু স্থির থাকবে না, একটা নির্দিষ্ট সময় থাকবে না, সময়টা পরিবর্তন হবে, এর সাথে সাথে এর বেগটাও পরিবর্তন হবে। সেজন্য আমরা এখানে স্কোয়ার ধরলাম বা ইনভার্স 2 ধরলাম। তাহলে ওইভাবে মন্দনেরটাও হবে, মন্দনকেও আমরা এ দ্বারাই প্রকাশ করব, এটাও হবে LT ইনভার্স 2। তাহলে তোমাদের প্রশ্ন জাগতে পারে যে এর একক কি হবে? এককটাও শিক্ষার্থীবৃন্দরা অবশ্যই আমরা আগের দ্রুতির একক এবং বেগের একক থেকে বুঝতে পারছি যে লেন্থের একক হলো মিটার বা স্কেল, মিটার স্কেলে নেওয়া হয়, এবং সময়ের একক হলো সেকেন্ড। যেহেতু এখানে ইনভার্স 2, তার মানে এখানেও ইনভার্স 2ই হবে, অর্থাৎ ত্বরণের একক ms ইনভার্স 2। যেহেতু ত্বরণ ও মন্দন একই, তাই মন্দনের এককও হবে ms ইনভার্স 2। শিক্ষার্থীবৃন্দরা, তাহলে আজকে আমরা আমাদের এই ভিডিওতে গতি কি, বিভিন্ন প্রকারের গতি, তারপর ত্বরণ ও মন্দন, দ্রুতি ও সরণ, দূরত্ব ও সরণ, দ্রুতি এবং বেগ, এগুলো সম্পর্কে আলোচনা করলাম। তাহলে এবং পরবর্তী ভিডিওতে বা পরবর্তী পর্বে আমরা চেষ্টা করব তোমাদেরকে বিভিন্ন সূত্র সম্পর্কে পরিচয় করানোর জন্য, বিভিন্ন সূত্রের সাথে পরিচয় করানোর জন্য, এবং এই সূত্রগুলো ব্যবহার করে কোথায় কী রকমের ম্যাথ করা যায় সেগুলো বোঝানোর চেষ্টা করব। তাহলে শিক্ষার্থীবৃন্দরা, তোমরা সবাই অবশ্যই ভালো থাকবে, ঘরে থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।